পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টার আয়তঘনের চ্যাপ্টারটা আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমি এর থিওরি পার্টটা আলোচনা করব, তারপরে কষে দেখি অঙ্কগুলো আলোচনা করব। সকলকে বলবো সবার আগে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি পার্টটা আগে পড়বে, তারপরে কষে দেখি অঙ্কগুলো করবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কষে দেখি অঙ্ক করা কঠিন হয়ে পড়বে। আর প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার থাকলে শর্ট কোশ্চেন যদি ঘুরিয়েও দেয় বা বই থেকে যদি কমন নাও আসে তাহলে তোমরা করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। তাই প্রথম থেকেই বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে কষে দেখি অঙ্কগুলো সমাধান করবে। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমত জানবো যে আয়তঘন জিনিসটা কি। আয়তঘন একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট একটা ঘনবস্তু, যার 3টে মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট একটা 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক বস্তুকে আমরা আয়তঘন বলি। আয়তঘনের একটা অপর নাম হচ্ছে সমকোণী চৌপল, ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। এখন আমি আয়তঘনের কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি। আয়তঘনের সবথেকে ভালো উদাহরণ হলো একটা বই। এই যে 10ম শ্রেণী ক্লাস 10-এর বইটা আছে, এর যে আকৃতিটা সে আকৃতির হচ্ছে একটা আয়তঘনাকার। এই বইটার কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং এর উচ্চতাটাও আছে। উচ্চতা হচ্ছে বইটা কতটা মোটা সেটা হচ্ছে তার উচ্চতা। এখন আমি একটা আয়তঘনাকার চিত্রের উদাহরণ দিচ্ছি। এটা হলো একটা আয়তঘনাকার বস্তু। এর কি আছে, এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে এবং এর উচ্চতাও আছে, এর হাইটও আছে। তাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট এমন একটা ঘনবস্তু যার 3টে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই ঘনবস্তুটার নামই হলো আয়তঘন বা সমকোণী চৌপল। এবার আমি জানবো যে এই আয়তঘনের তল কটা, শীর্ষ কটা, ধার কটা, এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে। তাহলে আয়তঘনের মাত্রা কত? আয়তঘনের মাত্রা হবে 3। তাহলে আয়তঘন আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কী হবে? আয়তক্ষেত্র হলো একটা 2 ডাইমেনশনাল ফিগার, অর্থাৎ একটা সমতলের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট একটা সামতলিক চিত্র। কিন্তু আয়তঘন কিন্তু একটা 3 ডাইমেনশনাল বডি, অর্থাৎ ত্রিমাত্রিক বস্তু, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টিই আছে। এখন জানবো যে আয়তঘনের তল কটা হয়। আয়তঘনের তল তাহলে গুনি। এই একটা তল, ঠিক এর অপোজিট একটা তল, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা তল। অর্থাৎ একটা আয়তঘনের তল সংখ্যা হয় কটা? টোটাল তল সংখ্যা হবে 6টা। আবার দেখিয়ে দিচ্ছি, একটা তল, ঠিক এই অপোজিটে তলার দিকে 2টো, 3টে, 4টে, 5টা আর এদিকে একটা 6টা, অর্থাৎ আয়তঘনের তল সংখ্যা হয় 6টি। এবার জানবো যে আয়তঘনের ধার সংখ্যা কটা হয়। আয়তঘনের ধার সংখ্যা তাহলে দেখি, এই একটা ধার, একটা, 2টো, এই একটা ধার, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা আর এইদিকে আছে 4টে, 9টা, 10টা, 11টা আর এই একটা 12টা, অর্থাৎ টোটাল 12টা হবে ধার। তাহলে একটা আয়তঘনের ধার সংখ্যা হবে টোটাল 12টা। এবার জানবো আয়তঘনের শীর্ষবিন্দু কটা হয়, শীর্ষ কটা হয়। শীর্ষ দেখি, শীর্ষ মানে হচ্ছে 2টো সরলরেখা যেখানে ছেদ করবে শীর্ষবিন্দু। তাহলে এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, 2টো, 3টে, এই একটা 4টে, এই একটা 5টা, এই একটা 6টা আর এই একটা 7টা আর এই একটা 8টা, অর্থাৎ টোটাল 8টা শীর্ষবিন্দু থাকে। একটা আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টি। এগুলো শর্ট কোশ্চেন করতে গেলে লাগবে। শর্ট কোশ্চেনে দিয়ে দেয় অনেক সময় যে তল সংখ্যা কটা, ধার সংখ্যা কটা, শীর্ষবিন্দুর সংখ্যা কটা। এবার আয়তঘনের সম্পর্কে ডিটেলসে আলোচনা হয়ে গেল। এবার শুরু করব আয়তঘনের বিভিন্ন সূত্র। আয়তঘনের প্রথম সূত্র পড়ব যে আয়তঘনের যে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। এখানে আয়তঘনের তল কটা আছে? টোটাল তল আছে 6টা। তাহলে টোটাল 6টা তল মিলিয়ে তার ক্ষেত্রফল কী হয় তার সূত্র বের করব। এই আয়তঘনটার আয়তন কত হয় এটা বের করব এবং আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কী হয় সেটাও আমি বের করব। তাহলে এখানে একটা আয়তঘনাকার চিত্র অঙ্কন করি। আয়তঘন আঁকার পদ্ধতি হচ্ছে এইটা, 2টো আয়তক্ষেত্র নেব, ঠিক এইভাবে শুরু করব, দিয়ে এই কোণাগুলো যোগ করব, তাহলে একটা আয়তঘনাকার চিত্র তৈরি হয়ে যাবে। আয়তঘনাকার চিত্র কিন্তু সবসময় একটা 3 ডাইমেনশনাল বডি। এর দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এইটা আর এইটা হচ্ছে তার উচ্চতা।
এবার অ্যাট ফার্স্ট জানবো প্রথম সূত্র, সেটা হলো আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘনের তল কটা? 6টা। তাহলে টোটাল 6টা তলের ক্ষেত্রফল যা হবে সেইটাকে যোগ করলে যেটা হবে সেটাই হবে সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথম দেখব যে আয়তঘনের এই উপর তলটা ক্ষেত্রফল কি হয়। উপর তলটা যখন ক্ষেত্রফল বার করব, যা হবে নিচের ঠিক অপোজিটে যেটা থাকবে তারও ক্ষেত্রফল তাই হবে, অর্থাৎ একটা ক্ষেত্রফল বার করলে তলারটা বার করা দরকার হবে না। আমি এই ঘনবস্তুটা দিয়ে দেখাচ্ছি। আমি ধরবো এই তলটার ক্ষেত্রফল বার করব। তাহলে আয়তঘনটার দৈর্ঘ্য কোনটা? এইটা হচ্ছে আয়তঘনটার দৈর্ঘ্য, এইটা হচ্ছে প্রস্থ। তাহলে এই তলটার ক্ষেত্রফল কী হবে? এটা একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক তার অপোজিটে যে তলটা থাকবে সেটাও কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। তাহলে এই তলটা আর নিচের তলটা এই দুটোর ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লিখব 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একটা তলে ক্ষেত্রফল বেরোলো, প্লাস না দুটো তলে ক্ষেত্রফল বেরিয়ে গেল, যেহেতু 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবার এই তলটা ক্ষেত্রফল বের করব। এই তলটার ক্ষেত্রফল কি হবে? এই তলটার ক্ষেত্রফল হবে যা হবে তলার দিকে যে তলটা আছে তার ক্ষেত্রফল তাই হবে। তাহলে দেখি এই তলটার দৈর্ঘ্য কোনটা? এই তলটার দৈর্ঘ্য হবে আয়তঘনের যেটা দৈর্ঘ্য ছিল সেইটাই হয়ে গিয়েছে এই তলটার দৈর্ঘ্য। আর এই তলটার প্রস্থ কোনটা হবে? আয়তঘনের যেটা উচ্চতা ছিল সেইটাই হয়ে যাবে এই তলটার প্রস্থ। তাহলে এই তলটার ক্ষেত্রফল কত হবে? যেহেতু তলার দিকটাও আছে তাহলে আমি এখানে 2 গুণ করে দেব। তাহলে 2 গুণ করে দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য, এটা ছিল আয়তঘনটার দৈর্ঘ্য, আর আয়তঘনের উচ্চতাটা এখানে প্রস্থ হিসাবে কাজ করবে, ইন্টু আয়তঘনের উচ্চতা। তাহলে এই তলটা হয়ে গেল, নিচের দিকে যে তলটা আছে সেটাও হয়ে গেল, ওই জন্য 2 গুণ করে দিলাম। আর পর থাকবে আর দুটো তল, সেটা হচ্ছে এই তলটা আর এই দিকে তলটা। এবার এই তল দুটোর ক্ষেত্রফল বের করব। তাহলে এই তলটা এবার দেখি, এই তলটা ক্ষেত্রফল কী হবে? দেখো এই তলটা যখন বের করব, এই তলটার দৈর্ঘ্য কোনটা হবে? এই তলটার দৈর্ঘ্যটা হয়ে যাবে আয়তঘনটার প্রস্থ, আর এই তলটার প্রস্থ হয়ে যাবে আয়তঘনের উচ্চতাটা। তাহলে এই তলটার ক্ষেত্রফল যা হবে তলার দিকে তলটা অপোজিটের তলটা একই হবে, তাহলে 2 ইন্টু মানে দুটোই হয়ে যাবে। তাহলে এই তলটার ক্ষেত্রফল হবে কি? আয়তঘনটার প্রস্থ। আয়তঘনটার প্রস্থটা হয়ে যাবে এই তলটার দৈর্ঘ্য, আর এই তলটার প্রস্থটা হয়ে যাবে আয়তঘনটার উচ্চতাটা। তাহলে আয়তঘনের উচ্চতা। তাহলে 3টে তল যোগ করলাম, এই তলটা, এই তলটা, এই তলটা, আবার সবার আগে 2 দিয়ে গুণ করেছি, মানে 6টা তলই হয়ে গেল। এবার এই 6টা তলের যোগফলটা হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সবার মধ্যে 2 আছে, 2টাকে কমন নিয়ে নেব। 2টাকে কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস এরপরে এইটা শেষে লিখব, এইটাকে আগে লিখব। কেন আগে লিখব? তাহলে পড়তে সুবিধা হবে। এরপরে 2টা কমন নিয়েছি, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। তারপরে মাঝেরটাকে লিখব, তাহলে পড়তে সুবিধা হবে। মাঝেটা কি আছে? 2টা তো কমন নিয়ে নিয়েছি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা লেখাও যা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য লেখাও তাই। তাহলে এটাকে আমি লিখব উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে কি হবে? এটা মুখস্থ করতে সুবিধা হবে, এটা সিমিলারিটাই আসবে। 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাই হলো আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা মনে রাখার জন্য আমি একটা শর্টকাট ট্রিক দেখিয়ে দিচ্ছি। এখানে লিখলাম দৈর্ঘ্য, এখানে লিখলাম প্রস্থ, আর এখানে লিখলাম উচ্চতা। এবার 3টেকে গোল করে দিলাম। তাহলে সূত্র কি হলো? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক এইভাবে ঘুরবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এইটাই হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এরপরে পড়ব আয়তঘনের আয়তন। আয়তঘনের আয়তন কি সূত্র হবে? আয়তঘনের আয়তন মানে কি বোঝায়? আমি ধরলাম এটা আয়তঘনকার চৌবাচ্চা আছে, অর্থাৎ এটা একটা চৌবাচ্চা, তার মধ্যে কতটা জল ধরবে বা কতটা তেল ধরবে, টোটাল যতটুকু জল ধরবে বা তেল ধরবে বা টোটাল ভেতরে কতটুকু অংশ আছে সেটাই হলো তার আয়তন বা ঘনফল। অনেক সময় অনেক জায়গায় আয়তনও বলে, অনেক জায়গায় ঘনফলও বলে। আয়তনও যা, ঘনফলও তাই। তাহলে ঘনফলের সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বার করার সময় কী করতাম? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতাম,
আর আয়তঘনে যেহেতু 3 ডাইমেনশনাল বডি, তাহলে এখানে উচ্চতাটাও গুণ করে দেবো, তাহলেই তার আয়তনটা পেয়ে যাব। তাহলে আয়তঘনের আয়তন বা ঘনফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত ঘন একক। এরপরে পড়ব আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কী হবে? আমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কী পড়েছিলাম? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর আয়তঘন একটা 3 ডাইমেনশনাল বডি, তাহলে এর সাথে উচ্চতাটাও অ্যাড হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এইটা হবে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ ছবিতে যদি দেখায়, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করলে যেটা হয় সেটা একটা কর্ণ। আবার এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু অ্যাড করলে যেটা হবে সেটা একটা, আবার এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করলে যেটা হবে সেটা একটা কর্ণ। অর্থাৎ একটা আয়তঘনের কর্ণের সংখ্যা হবে 4টি। আবার এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যুক্ত করলে যেটা হবে সেটা একটা কর্ণ হবে। ছবিটা যেহেতু আমি একটা তলের মধ্যে দেখেছি, 3 ডাইমেনশন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যুক্ত করলে একটা কর্ণ হবে এবং প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কিন্তু একই হবে। তাই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত একক। আর এটা ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল সবসময় বর্গ একক। এবার একটা আয়তঘনের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি যদি সমান হয়ে যায়, তাহলে কি ঘনবস্তু তৈরি হবে? তখন একটা নতুন ঘনবস্তু তৈরি হবে এবং সেই ঘনবস্তুটার নাম হবে ঘনক। এর সবথেকে ভালো একটা উদাহরণ হলো লুডোর ছক্কা। লুডোর ছক্কাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ আয়তঘন। লুডোর ছক্কার ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সমান হয়, আর ওই ঘনবস্তুটার নাম হয় ঘনক। তাহলে এবার আমরা ঘনক সম্পর্কে পড়ব। তাহলে ঘনক হলো এক ধরনের বিশেষ আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান। তাহলে আমি একটা ঘনক অঙ্কন করছি। অর্থাৎ একটা লুডোর ছক্কা বা রুবিক কিউবিক, এটা একটা হলো ঘনক। ঘনকটার কি হয়েছে? যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই উচ্চতা সবগুলো সমান, তাই এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা করে লেখার দরকার হয় না। এখানে ঘনকের সবগুলোকে আমরা বাহু হিসাবে ট্রিট করব। তাহলে একটা ঘনকের সবথেকে ভালো উদাহরণ কি? সেটা হলো লুডোর ছক্কা। তারপর রুবিক কিউবিক। এখন পড়ব যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। একটা আয়তঘনে যদি 6টা তল থাকে, তাহলে একটা ঘনকেরও 6টাই তল থাকবে। এবং একটা বিশেষ ব্যাপার হলো যে ঘনকের প্রতিটা তলই কিন্তু এক একটা বর্গক্ষেত্র। একটা লুডোর ছক্কার প্রতিটা তলই হয় এক একটা বর্গক্ষেত্র। তাহলে একটা লুডোর ছক্কা বা একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে? একটা তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এটা হলো কি একটা তলের ক্ষেত্রফল। এরকম তল কয়টা আছে? 6টাই আছে। আবার প্রত্যেকটা তলই আবার সমান, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। খুব সিম্পল মনে রাখা, এত বর্গ একক। অর্থাৎ একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু প্রতিটা তল এক একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার করলে তার ক্ষেত্রফল বেরোয়, আর এরকম তল আছে কটা? 6টা। তাই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। এবার জানবো যে ঘনকের আয়তন কি হয়। আয়তঘনের ক্ষেত্রে আয়তন কি পড়েছিলাম? যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো সেম, সবগুলোইতে বাহু। তাহলে দৈর্ঘ্যের জায়গাতেও বাহু, প্রস্থর জায়গাতেও বাহু, উচ্চতার জায়গাতেও বাহু। 3টি যদি বাহুকে যদি আমরা গুণ করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয় আয়তঘনের ক্ষেত্রে। আর এখানে যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই উচ্চতা, মানে সবগুলোই বাহু। তাহলে বাহুকে যদি 3বার গুণ করি, তাহলে সূত্রে কী আসবে? বাহুর কিউব। এটাই হলো যে ঘনকের আয়তনের সূত্র। এরপরে পড়ব 3 নম্বর, সেটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কী ছিল? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের জায়গাতেও বাহু বসে যাবে, তাহলে বাহু স্কোয়ার।
প্রস্থর জায়গাতেও বসে যাবে বাহু, বাহু স্কোয়ার, আবার উচ্চতার জায়গাতেও বসে যাবে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ারকে যদি 3 বার যোগ করি তাহলে হবে 3 ইন্টু বাহু স্কোয়ার। এবার √3টা থাকবে, আর বাহু স্কোয়ার আর রুট পালিয়ে যাবে, শুধুমাত্র বাহু পড়ে থাকবে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √3 ইন্টু বাহু এত একক। এটাই হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি পড়েছিলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রে পড়েছিলাম √2 ইন্টু বাহু। ওটা ছিল একটা সমতলের চিত্র, 2 ডাইমেনশনাল বডি, কিন্তু এটা একটা ঘনক, এর কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে √3 ইন্টু বাহু। এই সূত্রগুলো, এই ঘনকের সূত্রগুলো আয়তঘনের সূত্রের সাথে তুলনা করে পড়বে। আয়তঘন, ঘনক এগুলো হলো 3 ডাইমেনশনাল বডি, তাহলে এখানে 3টে করে আসবে ত্রিমাত্রিক। আর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো হচ্ছে 2D অর্থাৎ দ্বিমাত্রিক, এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটো থাকবে। এইভাবে তুলনা করে পড়বে, তাহলে কিন্তু মনে থাকবে। তাহলে থিওরি পার্টটা আলোচনা হয়ে গেল। এখন আমরা এবার কষে দেখি অঙ্কগুলো সমাধান করব। থিওরি পার্টে যদি কেউ কিছু বুঝতে না পারো বা বুঝতে যদি কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন শুরু করা যাক কষে দেখি অঙ্কগুলো। কষে দেখি 4-এর 1-এর কোশ্চেনটা আছে, আমরা পরিবেশে 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখতে হবে। 4টি আয়তঘনাকার বস্তু হলো কি? একটা ইটের আকৃতি, বইয়ের আকৃতি, আর কি হতে পারে? বিস্কুটের প্যাকেট, যেটাকে আমরা বিস্কুটের পেটি বলি। তারপরে হচ্ছে জ্যামিতি বাক্স, যদিও জ্যামিতি বাক্স পুরোপুরি হবে না, জ্যামিতি বাক্সের ধারগুলো মোড়ানো থাকলে হবে না, জ্যামিতি বাক্সের ধারগুলো যেন ধার আকারেই থাকে, তাহলে সেটাকে আমরা ধরতে পারি। আর ঘনক আকৃতি হচ্ছে লুডোর ছক্কা, তারপর হচ্ছে রুবিক কিউব, এরকম আর অনেক বস্তু আছে যেগুলো ঘনক আকৃতির। অনেক বই আছে যেগুলো আবার ঘনক আকৃতি হয়, যেমন পকেট ডিকশনারি এমন আকৃতির হয় যে ঘনক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সমান হয়। কিছু বই আছে বিশেষ যেগুলো ঘনক আকৃতির হয়। এছাড়া আরও কিছু প্যাকেট থাকে যেগুলো ঘনক আকৃতির হয়। আর একটা উদাহরণ তোমরা লিখে নেবে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এরপরে 2-এর দাগে অঙ্কগুলোতে চলে যাব। 2-এর কোশ্চেনটা আছে, পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। অর্থাৎ একটা পাশের চিত্র দিয়ে দিয়েছে আয়তঘনাকার, অ্যাকচুয়ালি এটা ঘনক আকৃতি দিয়েছে, বলেছে এর তল, ধার আর শীর্ষবিন্দুগুলোর নাম লিখতে হবে। বইয়ের ছবিটা ঠিক এরকম দেওয়া আছে, এর তলগুলো, ধারগুলো আর শীর্ষবিন্দুগুলোর নাম লিখতে হবে। তাহলে এখানে তলগুলো কী কী হবে? তলগুলি হলো এখানে ABCD, অর্থাৎ এই উপরে এই তলটা একটা হবে ABCD, এটা একটা তল। এই একটা তল হবে ADFE, যেটা লিখব তার অপোজিটটাও লিখে নিই, তাতে সুবিধা হবে গুনতে। তাহলে এটা ভুল, এটা আমি কাটলাম, এই কারণেই আমি ABCD লিখেছি, এর অপোজিটটা লিখে নিই তাহলে সুবিধা হবে। এর অপোজিটটা কি আছে? GHEF, অপোজিটগুলো আগে লিখে নিই, তাহলে গুনতে সুবিধা হবে। আর এই টাইপে লিখব ADFE, ঠিক এর অপোজিটটা কি আছে? GHBC, আর এখানে এই তলটা আছে ABHE, এর ঠিক অপোজিট ডাইরেকশনের তলটা কি আছে? অপোজিট ডাইরেকশনের তলটা আছে FGCD, এই টোটাল 6টা তল হবে। এবার বের করতে হবে ধারগুলি। এবার ধারগুলি কি হবে? ধারগুলি হলো, ধারগুলো দেখে লিখে দিই। AB একটা ধার, AB হলো, BC একটা ধার, CD একটা ধার, AD একটা ধার, 4টে হলো। এবার FD একটা,
এফ ডি একটা, এফ ই একটা, আর এ ই একটা হয়ে গেল, ই এইচ একটা, তারপরে হলো জি এইচ একটা, বেশ, বি এইচ একটা, আর কিছু পড়ে আছে এফ জি একটা ধার আছে, এফ জি, আর একটা ধার আছে সেটা হলো জি সি ধারটা। টোটাল 12টা ধার হবে। 12টা ধার লেখা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা ধার হয়ে গেল। এবার লিখবো যে শীর্ষবিন্দুগুলি। তাহলে শীর্ষবিন্দুগুলি হলো, শীর্ষবিন্দু কটা থাকবে? 8টা শীর্ষবিন্দু হবে। তাহলে এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, ই একটা, এফ একটা, জি একটা, এইচ একটা। তাহলে শীর্ষবিন্দু হবে এ বি সি ডি, ই এফ জি আর এইচ। এই টোটাল 8টা শীর্ষবিন্দু হবে। এরপরে 3 দাগে কোশ্চেনটা আছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা ঘর উপরে যদি ছাদ দেওয়া থাকে, তাহলে একটা ঘরকে একটা সমকোণী চৌপলাকার 3 ডাইমেনশনাল বডির সাথে তুলনা করা যায়। তাহলে একটা ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে ঘরটা যেটা কর্ণের দৈর্ঘ্য হবে সেই কর্ণ বরাবরই সবথেকে বড় দণ্ড রাখা যাবে। তার কিন্তু দৈর্ঘ্যটা নয়, একটা ঘরের দৈর্ঘ্যটা কিন্তু সবথেকে বড় দণ্ড রাখা যাবে না। একটা ঘরের একটা কোণ থেকে অপর কোণ অবধি টোটাল অর্থাৎ কর্ণ যেটা হবে সেইটাই হবে সবথেকে বড় দণ্ড, যেটা ওই ঘরের মধ্যে রাখা যাবে। অর্থাৎ আমাকে এখানে সমকোণী চৌপলাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে শুরু করি, যে সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে কত দেওয়া আছে? 5 মিটার। সমকোণী চৌপলাকার ঘরের প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর সমকোণী চৌপলাকার ঘরের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে সমকোণী চৌপলাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই 3টে স্কোয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য। দৈর্ঘ্য 5, 5 স্কোয়ার, 4 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার হচ্ছে 9। 16 9 25, আর এদের 25, 25 25 50। তাহলে 50কে আমরা আবার লিখতে পারি 2 × 25। √25 জন্য 5 বেরিয়ে আসবে, √2 থেকে যাবে, তার মানে 5√2 এত মিটার। তাহলে ঘরটার কর্ণের দৈর্ঘ্য হলো 5√2 মিটার। তাহলে এই ঘরটার মধ্যে সবথেকে বড় যে দণ্ড রাখা যাবে সেটা হলো এই 5√2 মিটার দণ্ড রাখা যাবে। তাহলে লিখে দেবো অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা 5√2 মিটার দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে। এটাই হবে অ্যান্সার। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। এখানে একটা ঘনক আছে, ঘনকটার একটা তলের ক্ষেত্রফল দেওয়া আছে কত? ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64। এখানে অঙ্কটা অনেকে ভুল করে যে 64টা ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেবে ধরে ফেলে, দিয়ে অঙ্কটা ভুল করে ফেলে। এখানে কিন্তু দেওয়া আছে ঘনকের একটা তল। ঘনকের একটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে আমি ধরে নেব, ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ, একক লিখব না, এ মিটার। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনকের একটা তল একটা বর্গক্ষেত্র হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, এ স্কোয়ার বর্গ মিটার। আর এইটা সমানই দেওয়া আছে কত? 64। তাহলে শর্তে এ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 64, অর্থাৎ একটা তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64, আর একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 64, 64কে লেখা যায় 8 স্কোয়ার।
তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে 8 এত মিটার। এটা কি ধরেছিলাম? ঘনকটার বাহুর দৈর্ঘ্য। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হবে 8 মিটার। তাহলে ঘনকের বাহু পেয়ে গেলাম। এবার ঘনকের যা ইচ্ছা সব পাবো, আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, যেটা চাবে সেটাই পেয়ে যাব। এখানে চেয়েছে ঘনকটির আয়তন। অতএব ঘনকটির আয়তন হবে বাহুর কিউ, তাহলে হবে 8-এর কিউ। তাহলে 8 8 64 ইন্টু 8, তাহলে 4 8 32, 7 থাকলো 3, 8 6 48 আর 3 51, 512, তাহলে হবে 512 ঘন মিটার। তাহলে এটাই হবে ঘনকটার আয়তন, আর এটাই হলো অ্যান্সার। এরপরে 5-এর দাগের কোশ্চেনটা আছে, আমাদের বকুলতলা গ্রামে 5 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা? তাহলে আমি এখানে ধরি খালটি হচ্ছে এইচ মিটার লম্বা। তাহলে খালটি টোটাল যেটা আয়তন হবে সেটাই কী হবে? ততটা মাটি উঠে এসেছে। অর্থাৎ খালটির আয়তনের সাথে এই 240 ঘনমিটার সমান করে দিলে এখানে আমরা খালটি কত লম্বা পেয়ে যাব। তাহলে আমি এখানে প্রথমেই ধরি খালটির দৈর্ঘ্য মানেই হবে লম্বা, দৈর্ঘ্যটা ধরলাম এইচ মিটার। খালটির প্রস্থ বা যেটা চওড়া দেওয়া আছে প্রস্থটা কত? প্রস্থটা আছে 2 মিটার, আর উচ্চতাটা দেওয়া আছে ডেসিমিটারে। খালটি কতটা গভীর? অর্থাৎ উচ্চতাটা দেওয়া আছে 8 ডেসিমিটার। এবার ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করলে কী হবে? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যাব, তাহলে উপর দিয়ে গেলে ভাগ হবে, 10 দিয়ে ভাগ, তার মানে হয়ে যাবে 0.8 এত মিটার বা 8/10 মিটার। তাহলে খালটির আয়তন কত হবে? তাহলে খালটির আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? এখানে এইচ, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 0.8 এত ঘন মিটার। এবার বলে দিয়েছে খালটাতে মোট কত মাটি উঠে এসেছে? 240 ঘনমিটার। তাহলে এটাই হয়ে যাবে আয়তনের সাথে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এইচ ইন্টু 2 ইন্টু 0.8, এইটার সমানে হয়ে যাবে 240 ঘন মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এইচ ইকুয়াল টু 240/2 ইন্টু 0.8। এবার আমি এখানে দশমিক তুলে দেবো, 240/2 ইন্টু 8, উপরে 10 দিয়ে গুণ করে দিলাম, 8 3 24, 30 হলো 2 15 30, তাহলে এখানে কত হলো 150। তাহলে খালটির দৈর্ঘ্য এইচের মানটা হলো 150। তাহলে লিখে দেবো অতএব খালটি কত লম্বা? অতএব খালটি 150 মিটার লম্বা। এটাই চেয়েছিল, এটাই হবে অ্যান্সার। এরপরে 6-এর কোয়েশ্চেনটা আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমি প্রথমেই ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকটার বাহুর দৈর্ঘ্য ধরলাম a সেমি। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয়? ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু বাহু, অর্থাৎ √3 ইন্টু a এত সেমি। আবার শর্তানুসারে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে √3 ইন্টু a, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3, √3 উভয় পক্ষে কেটে গেল, তাহলে a ইকুয়াল টু হলো 4। তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব ঘনকের বাহুর ঘনকটার বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি। এবার ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে 6² 6 ইন্টু 4 তার স্কোয়ার। তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার 16, তাহলে 6 6 36, 7 3, 6 1 6 3 9, 96 এত বর্গ
সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 7 থেকে কোশ্চেনটা আছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। এখানে একটা ঘনকের ধারগুলোর সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে ঘনকটার ঘনফল বের করতে হবে। তাহলে এখানে কন্ডিশন যেটা দেওয়া আছে ঘনকের ধারগুলির সমষ্টি, ওখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। তাহলে আমি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে এ, একক লিখব না, এ সেমি। তাহলে ঘনকের ধার কটা আছে, ঘনকের টোটাল ধার আছে কটা, তাহলে ধারগুলি যেটা সমষ্টি সেইটাকে বের করে নেব, সেইটা শর্তানুসারে ওই 60-এর সাথে সমান করব। ঘনকের টোটাল 12টা ধার হয়, তাহলে ঘনকের এক একটা ধার অর্থাৎ এক একটা বাহু যদি এ হয়, তাহলে ধারগুলির সমষ্টি কত হবে, 12 এ হবে, 12 এ সেমি। আর শর্তেটাই দেওয়া আছে যে শর্তানুসারে 12 এ সমানই হচ্ছে 12 এ সমান দেওয়া আছে কত, 60। তাহলে এখান থেকে এর মান হবে কত, 60/12, 12কে 12 দিয়ে কাটাকাটি করছি, 12 5 60। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি করে। আর বাহু পেয়ে গেলাম, এবার ঘনফল বা আয়তন পেয়ে যাব। তাহলে অতএব ঘনকটির ঘনফল সমান হবে বাহুর কিউব। অতএব ঘনকটির ঘনফল বা আয়তন সমান হবে বাহুর কিউব, মানে 5-এর কিউব মানে হবে 125 এত ঘন সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 8-এর দাগে কোশ্চেনটা আছে, যদি একটি ঘনকে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। এখানে দেওয়া আছে যে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি সমান 216 বর্গ সেমি। আর ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি মানেই তো ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দেওয়া আছে যে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 216, সেখান থেকে বের করতে হবে ঘনকটার আয়তন। তাহলে আমি প্রথমেই একই রকমভাবে ধরে নেব, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক, একক ধরবো না, এখানে কথা আছে সেমি। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6টা তলের মোট ক্ষেত্রফল সমান হবে 6a² এত বর্গ সেমি। এবার শর্তে কি দেওয়া আছে, এইটা সমানই দেওয়া আছে কত, 6a² সমানই দেওয়া আছে কত, 216। এখান থেকে a² = হবে 216/6, 6 দিয়ে কাটবো, 6 3 18, 18 আর এধারে কয় 21, 3 36, 6 6 36। তাহলে a² = 36। তাহলে a = হবে কত, a = হবে √36। তাহলে এখানে এর মান হবে 6। এখানে প্লাস মাইনাসটা দিলাম না, কারণ শুধু প্লাসটাই হবে, নেগেটিভটা হবে না, কারণ দৈর্ঘ্য নেগেটিভ হয় না, তাই মাইনাসটা দিলাম না। তাহলে এর মান হলো 6 সেমি। এটা কি ধরেছিলাম, ঘনকটার বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবার আয়তন বার করব। তাহলে লিখব অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। এবার ঘনকটার আয়তন বের করব। অতএব লিখব অতএব ঘনকটির আয়তন, ঘনকটির আয়তনের সূত্র কি, বাহুর কিউব। তাহলে 6 তার কিউব, 6 কিউব কত হয়, 6², 6 × 6, তাহলে 36 × 6, 6 6 36, আর থাকলো 3, 3 6 18, 3 হবে 21, তাহলে 216। তাহলে 216 ঘন সেমি। এটাই হলো ঘনকটার আয়তন, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরের অঙ্কগুলো সমাধান করব। চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।